C11 এর পরে Realme এক জাম্পে চলে গিয়েছিল C17 এ। নাও ব্যাক টু C12। এটি হচ্ছে C11 থেকে স্লাইটলি ইমপ্রুভড একটি ফোন এবং এটিও বাজেট সেগমেন্টের। এটির দাম নির্ধারণ করা হয়েছে 10,990 টাকা বা 11,000 টাকা। সো এই দামে Realme C12 কী অফার করছে, এই ফোনটি কেমন এবং কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটি হচ্ছে আজকের ভিডিওর বিষয়। সো প্রথমে আমরা একটু স্পেকের ওভারভিউ দিয়ে দিই। এটা অনেকটা C11 এর মতোই। সো C11 থেকে কী ডিফারেন্ট এটি বলি আগে। প্রথমত এটাতে 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, C11 এ ছিল 5000 mAh। আর Realme C11 এ ক্যামেরা ছিল 2টা, এটাতে ইউজ করা হয়েছে 3টা। এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে পেছনে, C11 এ ছিল না। এটা ডিসপ্লেটা স্লাইটলি ইমপ্রুভড, খুবই নগণ্য। এছাড়া এটাতে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু কোন ভার্সন জানা যায়নি। অন্যদিকে C11 এ ইউজ করা হয়নি। এগুলোই হচ্ছে মোটামুটি ডিফারেন্স, আর বাকি সব কিছু অলমোস্ট সেম। সো এবার আমরা বিস্তারিত আলোচনায় আসি। প্রথমেই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। যেহেতু বাজেট সেগমেন্টের একটি ফোন, ডেফিনেটলি প্লাস্টিকের, তবে পেছন দিকে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে যেটা হাতের মধ্যে লাগে এবং ভালোই ফিল হয়, খুব আনকমফোর্টেবল লাগে না। তবে ফোনটা একটু বড়সড়, যেহেতু 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, বেশ হেভিও বটে, 210 গ্রামের মতো হচ্ছে এটার ওজন। সো হাতে নিলে একটু বাল্কি ফিলিংটা আপনি পাবেন। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে পেছন দিকে যদি আপনি ইন্টেনশনালি প্রেস করেন তাহলে হালকা একটু ফ্ল্যাক্স আমি খেয়াল করেছি। এটা যদিও মেজর কিছু না এই বাজেটের ফোনের জন্য, ওকে। ওভারঅল আমার কাছে বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর যে কালারটি আমার হাতে আছে এটি হচ্ছে রেড কালার। এটার আরেকটি ব্লু ভেরিয়েন্ট আছে যেটাকে ম্যারিন ব্লু বলছে, এবং এই রেড কালারটি খুবই বোল্ড এবং স্ক্রিমিং একটা কালার। কারো কারো কাছে পছন্দ হতেও পারে। আই লাইক দ্য কালার। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা বেশিরভাগ হাতের জন্যই ওকে পজিশনে আছে, বাট যাদের হাত ছোট তাদের জন্য একটু উপরে মনে হবে। বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে, স্লাইট একটু টাইম নেই আনলক হতে, বাট এই বাজেটে মানিয়ে নেওয়ার মতো। বাটনসগুলো বেশ ক্লিকি। এটাতে ট্রিপল স্লট আছে, 2টা ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে। নিচে দিকে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি বটম ফেসিং স্পিকার। মাইক্রো ইউএসবি নিয়ে এই বাজেটে আসলে কমপ্লেন করার মতো কিছু নেই। স্টিল যদি অ্যাডপ্ট করা শুরু করে টাইপ সি তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর যে স্পিকারটা আছে এটা এভারেজ থেকে একটু বেটার পারফর্ম করেছে, এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে। এছাড়া এই ফোনটি আমি বেশ কয়েকদিন ইউজ করেছি শুধুমাত্র কল করার জন্য, এবং কল করা নিয়ে কোনো সমস্যা আমি ফেস করিনি। ইয়ারপিসের কোয়ালিটি ভালো ছিল, সো এই জায়গাতে নো কমপ্লেন। এবং এই ফোনটির মেন টার্গেটই হচ্ছে মেইনলি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করা, বেশি বেশি ভিডিও দেখা। সো এই জন্য ডিসপ্লেটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, এবং এটি হচ্ছে HD+ রেজুলেশনের। রেজুলেশন নিয়ে কমপ্লেন করার মতো কিছু নেই, যেহেতু এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। বাট যেহেতু বড় সাইজের ডিসপ্লে, তাই শার্পনেসের ঘাটতিটা একটু খেয়াল করবেন, বাট ইটস নট অ্যান ইস্যু কনসিডারিং দ্য প্রাইস। তবে ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল, কালারগুলো ঠিকঠাক আছে, ব্রাইটনেসটা আমি বলবো ওকে লেভেলের আছে। ডিরেক্ট সানলাইট ছাড়া অন্য জায়গাতে কোনো সমস্যা আপনি ফেস করবেন না। টাচ রেসপন্সটা অ্যাভারেজ পারফর্ম করেছে। এই বাজেটে রিয়েলমির অন্যান্য সব ফোনে এরকমই পারফর্ম করে। সো আমি বলবো এটার পুরো ডিসপ্লের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনি 11,000 টাকা দামের বাজেটে যেরকম ডিসপ্লে এক্সপেক্ট করবেন সেরকমই পাচ্ছিলাম আমি। তবে ভিডিও দেখে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যেহেতু বড় একটি ডিসপ্লে সে কারণে। সো এই দামে যারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য ডেফিনেটলি ভালো একটি চয়েস। আর শুরুতে যেরকম বলছিলাম, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, যদিও কোন ভার্সন জানি না, তবে বাজেট সেগমেন্টের ফোনে প্রোটেকশন ইউজ করাটাই অনেক অ্যাপ্রিসিয়েটেবল। এছাড়া ডিসপ্লের উপরে ভি শেপের একটি ওয়াটার ড্রপ নচ রাখা হয়েছে, যেখানে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আছে, যেটা নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলছি। এবার একটু পারফরমেন্সে ফোকাস করি। তো এটাতে 3GB র্যাম ইউজ করা হয়েছে, আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32GB। 3GB র্যাম এই প্রাইসে এনাফ, বাট 32GB স্টোরেজটা একটু কম মনে হচ্ছে আমার কাছে। এখানে 64GB দিয়ে দিলে ভালো হতো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে eMMC 5.1। যদিও এক্সটার্নাল স্টোরেজ আছে, বাট এখানে একটা ভেরিয়েন্ট রাখা যেত, 332, 364, তাহলে আরেকটু বেটার হতো। প্রসেসর হিসেবে এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35, এবং আমরা জানি মিডিয়াটেকের G সিরিজের প্রসেসরগুলো মেইনলি গেমিং সেন্ট্রিক হয়। তবে এই চিপসেটটি থেকে কিন্তু আপনারা খুব বেটার গেমিং পারফরমেন্স এক্সপেক্ট করতে পারবেন না। যেহেতু গেমিংয়ের কথা বলছে তাই এটাই বলি। সো লো এন্ডের যে গেমগুলো আছে, লো গ্রাফিক্স ডিমান্ডিং যে গেম, সেগুলো আপনারা খেলতে পারবেন। ফর এক্সাম্পল ফ্রি ফায়ার এটাতে মোটামুটি ডিসেন্ট পারফর্ম করছিল। অ্যাসফল্ট 9ও চলছিল, তবে কিছু কিছু জায়গায় ফ্রেম ড্রপ আমি খেয়াল করতে পারছিলাম। বাট এই দুইটা গেমের বাইরে নিচে আরও যে গেমগুলো আছে একটু লো গ্রাফিক্সের, সেগুলো আপনারা খুব স্মুথলি ইজিলি খেলতে পারবেন। পাবজি যদিও রিকমেন্ডেড থাকবে না, তবে পাবজির লাইট ভার্সনটা লো গ্রাফিক্স লো ফ্রেম রেট দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এই টাইপের গেমগুলো খেলার জন্য। আর ডে টু ডে টাস্কের জন্য 3GB র্যাম এই প্রাইসে এনাফ। আপনারা 2-3টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ খেয়াল করবেন না। তবে খুব হেভি মাল্টিটাস্কিং যদি করতে চান তাহলে ডেফিনেটলি কিছুটা ল্যাগ আপনারা খেয়াল করবেন। সফটওয়্যার সেকশনে আছে চিরচেনা Realme UI 1 বেসড অন Android 10। কিছু ব্লোটওয়্যার ছাড়া UI নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই।
এবার চলে আসি ক্যামেরায়। পেছনে 3টা ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেলের f2.2 অ্যাপাচারের, একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখন এখান থেকে ইউজেবল ক্যামেরা আমার কাছে একটাই মনে হয়েছে, এবং প্রাইমারি ক্যামেরা দিয়ে ডেলেটে যে ছবিগুলো তুলেছি এই বাজেটে ডিসেন্ট পারফর্ম করেছে আমি বলবো। যদিও ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, বাট ছবিতে শার্পনেস, ডিটেল এনাফ রিটেন করতে পারছিল কনসিডারিং দ্য প্রাইস। কালারগুলোও মোটামুটি অ্যাকুরেট ছিল। সো 11,000 টাকা দামের ফোন থেকে আপনারা যেরকম ক্যামেরা কোয়ালিটি এক্সপেক্ট করবেন ডেফিনেটলি সেরকম পাবেন। লো লাইটে যদিও খুব একটা ভালো আসে না, নাইট মোডে প্রচুর পরিমাণে নয়েজ ইন্ট্রোডিউস করে, তবে ছবিগুলো একটু ব্রাইট হয়, বাট ব্রাইটনেস দিয়ে কী হবে যদি প্রচুর নয়েজ থাকে। সো লো লাইটে রিকমেন্ডেড থাকবে না, বাট প্রপার লাইটে আপনারা ভালো মানের ছবি পাবেন। সেই সাথে পোর্ট্রেট শটগুলো আমার কাছে ভালো লেগেছে, এজ ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট ছিল, কোনো ফেন্সি আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস এটাতে আমি খেয়াল করিনি, মানে সফটওয়্যার প্রসেসিংটা মোটামুটি ভালো ছিল, এটা আমার কাছে ভালো লেগেছে। আর ম্যাক্রো লেন্সটা নট সো ইউজফুল, আপনারা যদি নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি মানের ছবি আপনারা তুলতে পারবেন। এছাড়া পেছনের ক্যামেরা দিয়ে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। আর সামনের যে 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটার কোয়ালিটি আমি বলবো ওকে, মানে এই বাজেটে ঠিকঠাক আছে, খুব আহামরি কোনো কিছু না। এই ছবিতে যে কালারগুলো এসছে সেগুলো আমার কাছে মোটামুটি অ্যাকুরেট মনে হয়েছে। ফেস টোনটা কিছুটা অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল, যদিও লাইটের তারতম্য হলে মাঝে মধ্যে একটু ঝামেলা করে ফেলে, বাট মোস্ট অফ দ্য কেসেস ইটস ফাইন। এবং সামনের ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলো মোটামুটি অ্যাকুরেট ছিল, এস ডিরেকশনগুলো। তবে মাস্ক পরে পোর্ট্রেট শট তুললে ব্যাকগ্রাউন্ড ব্লার হয় না, মানে পোর্ট্রেট শট কাজ করে না মাস্ক পরলে, এটা একটা উইয়ার্ড ইস্যু। এনিওয়ে, সো পেছনের সামনে দুটো ক্যামেরার কোয়ালিটি আমি যদি বলি এই বাজেটে ডিসেন্ট। এবার চলে আসি ব্যাটারিতে, যেটা এই ফোনের বড় একটা স্ট্রেংথ। এটার ব্যাটারি হচ্ছে 6000 mAh, এবং এই ব্যাটারি দিয়ে আপনি অলমোস্ট 3 দিনের মতো পার করে দিতে পারবেন যদি একটু মডারেট ইউজ করেন। হেভি ইউজ করলেও 2 দিন এক্সপেক্ট করতে পারেন, কারণ এই চিপসেটটি কিন্তু খুব একটা পাওয়ার হাংরি না। সেই জায়গাতে এটা ডেফিনেটলি, মানে যারা বড় ব্যাটারি চান তাদের জন্য এই ফোনটি ডেফিনেটলি রিকমেন্ডেড থাকতে পারে। সো সমস্যাটা হচ্ছে এটা চার্জিং স্পিড। এটার বক্সে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে আপনার অলমোস্ট 4 ঘন্টার মতো লেগে যাবে, যেটা লম্বা একটা সময়। যদিও ব্যাটারি ব্যাকআপের কথা চিন্তা করে এই টাইমটা স্যাক্রিফাইস করা যেতে পারে, রাতে ঘুমিয়ে তারপরে চার্জে দিবেন তাহলেই হবে, কোনো সমস্যা নেই। তবে ফাস্ট চার্জ থাকলে একটু বেটার হতো, যদিও এই বাজেটে এক্সপেক্ট করা যায় না। সো ফাইনালি এই ফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য? ওয়েল, আপনি যদি একটু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করতে চান বড় ডিসপ্লে থেকে, যদি ভালো ব্যাটারি ব্যাকআপ চান এবং এই বাজেটে যদি ডিসেন্টিশ ক্যামেরা কোয়ালিটি এক্সপেক্ট করেন তাহলে এই ফোনটি ডেফিনেটলি আপনার জন্য। বাট আপনি যদি খুব হেভি গেমিং পারফরমেন্স এক্সপেক্ট করেন তাহলে গো ফর C3, যদিও সেটা খুব একটা অ্যাভেলেবল না আমাদের দেশে এখন, মানে স্টক আউট হয়ে যায় যখনই আসে, ওই ফোনটি এত হিট করেছে। এনিওয়ে, যদি আপনার এই যে জিনিসগুলো বললাম এগুলোতে যদি ফোকাস থাকে তাহলে ডেফিনেটলি C12 আপনার জন্য, এবং এই স্ক্রিমিং রেড বোল্ড কালারটি যদি আপনার পছন্দ হয় ইউ ক্যান গো ফর ইট। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।